টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। সেখানে প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকায়ও পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সাতকানিয়ায় মাত্র 3 বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলার প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়েছেন। সাঙ্গু ও ডলু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চন্দনাইশেও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার 2টি পৌরসভা ও 8টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত 20,000 মানুষ পানিবন্দী হয়েছে। পাহাড়ি ঢলে শঙ্খ নদীর পানি বিপদসীমার অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এতে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রবলস্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয়রা জানান, রাতে বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে বন্যার পানি আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। অনেক পরিবার ঘরের কোমর সমান পানি উঠে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা গবাদি পশু, কাপড় চোপড় ও মূল্যবান জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। টানা ভারী বর্ষণে শেরপুরের পাহাড়ি নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভোগাই, মহারশী, সোমেশ্বরী, কর্ণঝরা ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। নালিতাবাড়ি উপজেলার গোল্লারপাড় এলাকায় ভেঙে যাওয়া প্রায় 100 মিটার বাঁধ দিয়ে ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করছে। মহারশী নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। এদিকে চেল্লাখালীর প্রবল স্রোতে শেরপুর নালিতাবাড়ি ভায়া গাজীর খামার সড়কের গোল্লারপাড় এলাকায় পাকা সড়কের একটি অংশ নদী গর্ভে বিলীন হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পরবর্তী সময়ে লঘুচাপের দূরবর্তী প্রভাবে টানা 6 দিনের বর্ষণে তলিয়ে যাচ্ছে দক্ষিণ উপকূলীয় জনপদ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গ্রামের পর গ্রাম। অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে। আর বিরামহীন বৃষ্টির ফলে সাধারণ জীবনযাত্রা নেমে এসেছে ধীর গতি। স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কাজের প্রাণ চাঞ্চলতা। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। বিস্তীর্ণ এলাকায় প্রবল বর্ষণে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। উপজেলার চাকামইয়া, চম্পাপুর, নীলগঞ্জ, ধুলসার, ধানখালী ও মহিপুরে অসংখ্য মৎস্য চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে। তারা বলছেন, বৃষ্টির ধারা অব্যাহত থাকলে মৎস্য খাতে ব্যাপক ক্ষতির পাশাপাশি গোখাদ্য সংগ্রহ বিরূপ প্রভাব পড়বে। রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামে মানুষের কাছে বর্ষা যেন দুর্ভোগের আরেক নাম। প্রায় 1 দশক ধরে জলাবদ্ধতায় পানিবন্ধ হয়ে মানবিত জীবন কাটাচ্ছে হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে শিক্ষা, কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রা। বিস্তারিত জানাচ্ছেন রংপুর থেকে মাহমুদুল হাসান। বর্ষার পানি থই থই করছে বাড়িঘর, রাস্তা, ফসলের মাঠ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনাও। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর ছুঁই ছুঁই পানি। এমন চিত্র রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের একতা বাজার, ভেলামারি বিল, পাঁচগাছি পাইকান, জাহাঙ্গীরাবাদ, পাঁচকাউনি, আমোদপুর, কাজীপাড়া, নাইয়াপাড়া, কুলবন সহ আশেপাশের কয়েকটি গ্রামের। স্থানীয়দের অভিযোগ, কালভার্টের সামনে অবৈধ স্থাপনা ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10 বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্ষায় বসতভিটা ডুবে যায়, বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা, দুর্ভোগে পড়েন হাজারো পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আমাদের আমার নালা চাই। চলাচলের কোনো ব্যবস্থা নেই, পানি দিয়ে ভরা। বাড়ি ঘরের কারণে ওদিকে যাইতে দেয় না, ব্রিজটা খুলে দিতে দেয় না। আমরা ইউনিয়ন পরিষদ থেকে বহুবার চেষ্টা করছি,
স্পিকারের কাছে গেছিলাম, স্পিকার এখানে একটা বরাদ্দ দিয়েছিল, কিন্তু সে কাজটা করতে পারি নাই। জলাবদ্ধতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা ও কৃষি। একতাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আলহেরা কিডান গার্ডেনের মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। আমন ধান সহ মৌসুমী ফসল আবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। দীর্ঘদিন আশ্বাসের পরও সমাধান না হওয়ায় দ্রুত পানি নিষ্কাশন ও অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই কালভার্টের মুখে মুখে সবাই বাড়ি করছে, এই কারণে এই আমাদের ভেলামারির যে বিলটা, এই বিলের পানি বের হতে পারতেছে না। যাতায়াত করতে সমস্যা হয়, এখানে আমাদের শরীর ভিজে যায়, বাচ্চারা আসতে পারে না, যাইতে পারে না। এই পানি আটকানোর কারণে আমরা কোনো আবাদ সুবাদ করে পাচ্ছি না। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সবাইকে নিয়ে আমরা অচিরেই এই জায়গাটি পরিদর্শন করব এবং পানিটা নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমরা করব। যদি কোনো ব্যক্তি এই পানি চলাচলের পথে কোনো বাধা সৃষ্টি করে থাকে, সেটি আসলে আইনগতভাবে সঠিক না। আমরা এই বিষয়ে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার সেটি আমরা গ্রহণ করব। বর্ষা এলেই পানিবন্দী জীবন, থমকে যায় শিক্ষা আর কৃষি। এবার যেন শুধু আশ্বাস নয়, বাস্তব সমাধানই দেখতে চান এলাকাবাসী। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ যেন দুর্ভোগের আরেক নাম। আগে রিচার্জ 20 ডিজিটের টোকেন নাম্বার থাকলেও বাজেটের পর এখন তা আসছে 220 ডিজিটের। কোথাও কোথাও এই সংখ্যা আরও বেশি। বিশাল এই টোকেন নাম্বার মিটারে প্রবেশ করাতে গিয়ে বাড়ছে গ্রাহক ভোগান্তি। শবনম অবনীর রিপোর্ট। প্রায় 2 বছর ধরে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করছেন মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার বাসিন্দা কুলসুম বেগম। সবসময় টোকেন নাম্বার 20 ডিজিটের আসলেও এবারে টোকেন নাম্বার এসেছে 220 ডিজিটের। টাকাটা ভরার পরে 240টা নাম্বার আসছে। 240টা নাম্বারে ভুল করতে 5 লাইন হয়েছে, লক হয়ে গেছে। ফের আবার অফিসে গেছে, অফিস আবার রিটার্ন আসছে। আবার অফিসে যাইতে মনে করে আসতে যাইতে 300 টাকা খরচা হয়। 3 দিন কারেন্ট ছাড়া ছেলেরা রয়েছে। একবার নাম্বার ভুল হলে আবার শুরু থেকে নাম্বার দিতে হয়। 2 থেকে 3 বার নাম্বার ভুল হলে অনেক ক্ষেত্রেই মিটার লক হয়ে যাচ্ছে। ছুটতে হচ্ছে বিদ্যুৎ অফিসে, পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। আমার বাবা বয়স্ক মানুষ, এতগুলো পিন দিতে গিয়ে তার ভুল হয়ে যাচ্ছে, আর 1 থেকে 3 বার পিন কোড ভুল হলে সেটা কিনা লক হয়ে যায়। পাঞ্চ করলে যেটা হয় সেটা আসলেই ভালো হয়। এই মিটারটা আসলে মানুষের জন্য অনেকটাই সমস্যা দাঁড়াচ্ছে। এই ভোগান্তি শুধু আমার না, মিটার যে কয়জন আছে, যে কয়টা ফেলাইতেছে, প্রত্যেকটা ফেলাইদের সমস্যা এই একই হয়েছে। এই সমস্যা আসলে একক কোনো ঘটনা নয়। নতুন ট্যারিফ আপডেটের এই প্রক্রিয়া এখন অনেক গ্রাহকের কাছে হয়ে উঠেছে বাড়তি ঝামেলার। বাসাবাড়ির মতো সমস্যায় রয়েছেন এই মিটার ব্যবহারকারী ব্যবসায়ীরাও। যদি একবার ভুল হয় তাহলে নেক্সট টাইমে আবার শুরু থেকে এটা উঠাইতে হয়। তো এইগুলা কাস্টমারের ভোগান্তি। এই যে নাম্বার ভুল হয়, এই কারণে পিন কোড লক হয়ে যায়, এই জন্য সমস্যা হইতেছে। আগে যেরকম ছিল ওইটাই আমাদের ভালো ছিল। 3 বার বেশি যদি ট্রাই করে তাহলে মিটার লক হয়ে যায় বা সাসপেন্ড করে রাখে। পরে এই কারণে তাকে বাধ্য হয়ে আসলে অফিসে যেতে হয়, লালমাটিয়ার অফিসে। তারপর ওইখান থেকে উনি জানতে পারছেন যেটা লক হয়ে গেছে। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার কথা থাকলেও বিদ্যুতের ডিজিটাল মিটার বাড়াচ্ছে ভোগান্তি। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ চায় ভুক্তভোগীরা। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি ডিপিডিসি কর্তৃপক্ষ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। টাঙ্গাইল পৌরসভার কালীপুর ও পাতুলিপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একটি সেতু। 2018 সালে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও আজও হয়নি দুই পাশের সংযোগ সড়ক ও মাটি ভরাট। ফলে প্রায় 8 বছর ধরে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জনসাধারণের কোনো কাজে আসছে না। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। টাঙ্গাইল পৌরসভার কালীপুর ও পাতুলিপাড়া সড়কের লৌহজং নদীর উপর নির্মিত হয়েছিল এই সেতুটি। উদ্দেশ্য ছিল দুই এলাকার মানুষের সহজ যোগাযোগ নিশ্চিত করা। কিন্তু নির্মাণ শেষ হওয়ার পরও সংযোগ সড়কের কাজ অসমাপ্ত রেখে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর দুপাশে মাটি ভরাট না থাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। এমনকি সাধারণ মানুষকেও বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে যেতে হচ্ছে। এখান থেকে মানুষ যাতায়াত করতে দেখেন, এই যে এইগুলো উন্নয়নমূলক কোনো কাজ করে নাই।
এই ভাঙ্গা রয়েছে, দেখেন এই যে ছাতাটাও বেড়ে গেছে। এখন আপাতত ওই রকম সব বন্ধ হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, যার কারণে লেকে ওই রকম লোক আসে না, ফ্যামিলিও আসে না। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ ও দুপাশে মাটি ভরাট করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি তাদের। এই দিকটা অনেক ছিল, সুন্দর বসার প্লেস ছিল, এখন তো অনেক জঙ্গল হয়ে গেছে দেখছি, মনে হয় যে 2-3 বছর কোনো পরিষ্কার হয় না, লতা পাতা মানে বসার কোনো যোগ্য নাই। মন্ত্রী মহোদয়ের অনুরোধ, আপনাদের এই কাজটা করে দেন টাঙ্গাইলবাসীর জন্য। এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার উপসহকারী প্রকৌশলী জানান, সংযোগ সড়কের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে। ডিসি লেক যেটা আছে সেটা যদি আধুনিকায়ন করে, সংস্কার করে এবং সরকার যদি এর মধ্যে পৃষ্ঠপোষকতা করে এটাকে সময় উপযোগী বাস্তবসম্মত একটা লেকে রূপান্তরিত করে, তাহলেই আমাদের টাঙ্গাইলের মানুষের চিত্ত বিনোদনের একটা মোটামুটি একটা জায়গা আমরা এখানে খুঁজে পাবো। 5 নং ওয়ার্ড ও 7 নং ওয়ার্ডের সংযোগস্থলে এটা নির্মাণ করা হয়েছে এবং বিষয়টা আমরা ইতিমধ্যে হয়েছি, জানতে পেরেছি। আমরা আমাদের স্যারদের সাথে এই বিষয়ে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এলাকাবাসীর প্রত্যাশা, জনপ্রতিনিধি ও পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে দ্রুত শেষ হবে সংযোগ সড়কের কাজ। তামান্না সাদিকা, মাই টিভি। ইতিহাস গড়ল বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক। বন্ধ থাকা কয়েক যুগের প্ল্যান দেশের পাশের অনুমতি দেওয়ায় গৃহ নির্মাণে বদলে যাচ্ছে বরিশালের মানচিত্র। তবে প্রাকৃতিক দুর্যোগের এই অঞ্চলে ভূমিকম্প সহনশীল ও গৃহায়ন আইন মেনে কি করছে এসব ভবন? বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন বদলেছে একাধিক মেয়র ও প্রশাসক, তবুও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার উন্নয়নে বদলায়নি বরিশালের রূপরেখা। 58 বর্গমাইলের এ শহরে নিরাপদ আবাসন বা বহুতলা বাণিজ্যিক ভবন নির্মাণে ছিল নানান জটিলতা। তাই বছরের পর বছর ঘুরেও প্ল্যানবিহীন নগরায়নের অনুমতি মিলত না এ নগরবাসীর। অবশেষে বর্তমান প্রশাসক মাত্র 3 মাসেই কয়েক ধাপে দিয়েছে 1195টি ছোট বড় ভবন নির্মাণের অনুমতি। আর তাতেই ব্যক্তি মালিকানা সহ বিভিন্ন ডেভেলপমেন্ট কোম্পানি করছে নির্মাণ কাজ। বর্তমান যে আমাদের প্রশাসক, উনি আসার পরে বরিশালে অন্তত বেশ কিছু প্ল্যান যেগুলো উনি ছেড়ে দিয়েছেন। আমরা হিলভিউ হাউজিংয়ের পক্ষ থেকে সমস্ত রুলস রেগুলেশন মেনে আমাদের কাজগুলো করতেছে। তবে প্রাকৃতিক দুর্যোগ আর ভূমিকম্প প্রতিরোধে এসব ভবন কতটুকু সহনীয় তা নিয়ে চিন্তিত সচেতন মহল। দালাল না করলে যদি একটা দুর্যোগ ঘটে, তখন এই যারা পারচেস করে অ্যাপার্টমেন্ট কিনছেন, এখানে তো একাধিক ফ্যামিলি থাকবে, এই ক্লায়েন্টগুলো তখন কোথায় যাবে? ভূমিকম্প জোনের ভিতরে বরিশাল চলে আসছে, তাহলে অবশ্যই সেই ভবন নির্মাণের করতে হলে আমরা সেভাবে প্ল্যান করিয়া, সেভাবে আগাইয়া যেভাবে করা যায়, সুন্দরভাবে করা যায়, সেই অঙ্গে আমরা চেষ্টা করতেছি। স্ট্রাকচার ডিজাইন ফলো না করলে যে কোনো ক্ষতি হবে দাবি এই স্থপতির। জলবায়ুর প্রভাবটা আর একটু বেশি এবং আমাদের দক্ষিণাঞ্চলেও এটার প্রভাব বেশি। পাশাপাশি আমাদের ভূমিকম্প নতুন মাত্রা যোগ করেছে। ডেভেলপারদের এবং যারা আসলে বিল্ডিং নির্মাণের সাথে সম্পৃক্ত, ইভেন গ্রাহকদেরও এই জায়গাটা আসলে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করছি। বিগত দিনে প্ল্যান না দিয়ে নগরবাসীর সাথে অবিচার করা হয়েছে, তাই এবার অনুমতির কথা বলেন সিটি প্রশাসক। প্রাকৃতিক দুর্যোগের সাথে তো যুদ্ধ করে লড়াই করে কোনো কাজের সুযোগ নেই আমাদের। আমরা আমাদের নিয়মের ভিতর থেকে, আইনের ভিতর থেকেই কাজ করে যাচ্ছি। সেখানে কোনো নিয়মের বা আইনের ব্যত্যয় হচ্ছে না। আমাদের কোনো রাইট নেই ওনাদের এই জিনিসটাকে আটকায় রাখা। ওনারা সমস্ত নিয়ম ফলো করে টাকা জমা দিয়ে ওনারা প্ল্যান করতে চাচ্ছে, বাড়ি করতে চাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দক্ষিণের এই অঞ্চল, নতুন আতঙ্ক ভূমিকম্প। প্ল্যান জটিলতার মুক্তিতে নিয়ম বহির্ভূত না হোক কোনো উন্নয়ন, তবে এর দায় নেবে না আগামীর প্রজন্ম। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। বরিশালের আগৈলঝাড়ায় একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে চুরির মামলায় গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত রিয়াজ ফকিরের মৃত্যুর গুজবে গতকাল বিকালে তার আত্মীয় স্বজন সহ শতাধিক লোকজন মিছিল নিয়ে থানার ভিতরে ঢুকে হামলা করে। পরে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে পাল্টা হামলায় উভয় পক্ষের 12 জন আহত হয়। ডিউটি অফিসার সহ 6 জন পুলিশ ও হামলাকারী 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত হামলাকারী কয়েকজন গোপনে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর মোহনপুর গ্রামের 6 বছরের শিশু নিশাদকে ধর্ষণ চেষ্টা করে নৃশংসভাবে হত্যার মামলা চার্জশিট দাখিল এবং অভিযুক্ত আসামি ইসা মিয়ার ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কাউতলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, মামলার 3 মাস পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দেওয়া হয়নি। জেলা জামায়াতের সভাপতি মাওলানা মোবারক হোসেনের সভাপতিত্বে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, নিহত নিশাতের মা আকলিমা আখতার সহ আরও অনেকে। জামালপুরে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত পৌর শহরের গেটপার এলাকায় শহরের প্রধান সড়ক জামালপুর দেওয়ানবাগ ও জামালপুর সরিষাবাড়ি রেলপথ অবরোধ করে গেটপার ও ফিশারিপাড়া এলাকার বাসিন্দারা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করেছে, বেশ কিছু রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। সন্ধ্যার পর টাঙ্গাইলের ভুয়াপুর থেকে ছেড়ে আসা জামালপুর হয়ে ঢাকাগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় অবরোধকারীরা। বরিশাল নগরীর অবৈধ ফুটপাত দখল করা উচ্ছেদকৃত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান তুলে দিলেন সিটি প্রশাসক। নগরীর বিভিন্ন ব্যস্ততম সড়ক দখল করে ব্যবসা করা অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের অর্থায়নে নতুন দোকান ঘর তুলে দিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। নগরীর 10 নং ওয়ার্ড কেডিসি সংলগ্ন এই দোকান ঘর তুলে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। এ সময় আর উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বাটি, বিএনপি নেতা আলতাফ মাহমুদ শিকদার, জিএম আতায়া রাব্বি, কামরুল ইসলাম সহ স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী ভাই ও বোনদের জন্য বরিশাল সিটি কর্পোরেশন একটি উদ্যোগ নিয়েছিল। আপনারা জানেন যে বরিশাল বেস পার্ক আমাদের একটা ঐতিহ্যের মাঠ, আমাদের একটা অন্যরকম ইতিহাস এবং ঐতিহ্য যে মাঠের সাথে জড়িত। সেখানে আমাদের কিছু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জীবন যাপনের জন্য বা জীবন বাঁচানোর জন্য তারা কিছু কাজ করছে। কুষ্টিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে আর্থিক সহায়তা প্রদান করেছে কুষ্টিয়া জেলা পরিষদ। ধারাবাহিক উন্নয়ন সহায়তার অংশ হিসেবে আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসার উন্নয়নে প্রায় 20 লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে। কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এসব অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এই সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন অর্থ বছরের রাজস্ব ও এডিপি তহবিলের অর্থ থেকে এসব সহায়তা প্রদান করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা প্রশাসনের সভাকক্ষে নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগতভাবে সকলে মিলে তাদের ধরতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সভায় সহকারী কমিশনার ভূমি সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, পৌর বিএনপির সম্পাদক আজাদ রহমান সহ উপজেলার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরে নগরকান্দা উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশ থেকে দুর্গন্ধ বের হতে দেখে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি নগরকান্দা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 2টার দিকে সংবাদ পেয়ে আমাদের নগরকান্দা থানার টিম সার্কেল চার্জ সহ এখানে এসেছি। এসে আমরা এখন পর্যালোচনা করছি এবং সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি, তারা আসতেছে। এসে আমরা ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করে ডেড বডির আমরা পরিচয় নিই। নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ বিশ্ব পরিবেশ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাসুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হুসাইন প্রমুখ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিল্প কারখানার প্রতিনিধি, পরিবেশ বিষয়ক এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।